ব্যাংকের কাছে যদি আপনি আর্থিক বা স্বাস্থ্য ঝুঁকির নিরাপত্তা চান, ব্যাংক এটা দিবে না, কারণ এটা তার ফিল্ড না। জি, আমাদের একটা মিনিমাম গোল আছে, সচ্ছল টাইপের লোকগুলোকে আমরা বিমা পেশাতে আনতে চাচ্ছি। আমি না থাকলেও এই বিমার মাধ্যমে সে তার, আমার প্ল্যান অনুসারে সে 10 বছর 12 বছর 15 বছর সোনালী থেকে কি পাবে, এই সাপোর্টটা পাবে। সো আমি হয়তো আমার সন্তানকে আদর করতে পারবো না, বাট আমি পরপারে গিয়ে এটা জানতে পারবো যে আমার সন্তানের জন্য আমি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ রেখে এসেছি, এটা তার এডুকেশনের জন্য ব্যবহৃত হবে, এটা তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আমি পেশায় একজন প্রফেশনাল বীমা কর্মী হিসাবে বিগত 5 বছর ধরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত, বর্তমানে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছি। আজকে আমাদের প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস যে প্রকল্পটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, মূলত এটি একটি ক্যাম্পেইন প্রজেক্ট। এই ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের একটা সামাজিকভাবে আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছি যে আমাদের এই বিশাল জনসংখ্যার দেশে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা, যেটা আমরা দেখি উন্নত বিশ্বে স্বাস্থ্য ঝুঁকি প্রায় দেশের প্রত্যেকটা নাগরিকই এই কাভারেজের আন্ডারে প্রত্যেকেরই নিশ্চিত স্বাস্থ্য ঝুঁকি থাকে, কিন্তু আমাদের দেশে এটার পরিসংখ্যানটা ভয়াবহ আকারে। এখনো পর্যন্ত 1% মানুষ স্বাস্থ্য ঝুঁকির আন্ডারে ইনভলভ হতে পারে নাই। পারিবারিক আর্থিক নিরাপত্তা প্রকল্পে মাত্র 5% মানুষের এঙ্গেজমেন্ট আছে। এটার যে একটা ভয়াবহ প্রভাব, এটা শুধু আমাদের ব্যক্তি বা পরিবার বা সমাজের মধ্যে না, এই প্রভাবটা কিন্তু আমাদের দেশ এবং জাতীয় অর্থনীতিতেও পরিলক্ষিত হচ্ছে। যে আমাদের দেশের জিডিপি, যেটা আমরা বলি যে আমাদের দেশের গার্মেন্ট শিল্প, তারপরে আমাদের দেশের চামড়া শিল্প, যে বড় বড় শিল্পগুলা দেশের জিডিপিতে যে পরিমাণ ভূমিকা রাখছে, ঔষধ শিল্প সহ, যেখানে সবচাইতে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে 0.3 থেকে 4% মাত্র জিডিপিতে কন্ট্রিবিউশন। যদি আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক তার হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বীমা এবং পারিবারিক আর্থিক নিরাপত্তা প্রকল্পগুলোর সাথে প্রত্যেকটা মানুষের এঙ্গেজমেন্ট থাকতো, আমরা ব্যক্তি পরিবার যেমন লাভবান আমাদের হওয়ার সুযোগ ছিল, এবং এটার দ্বারা আমাদের দেশ জাতি দেশের অর্থনীতিতে আমরা সমৃদ্ধ হওয়ার মতো একটা সুযোগ ছিল। তো আমরা এই বিষয়টা আমরা তুলে ধরব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যার সম্বন্ধে আমি একটু বলে নেই। উনি কর্মজীবনে অনেক সফল একজন শিক্ষক, একজন স্বনামধন্য টিচার, পাশাপাশি উনি বিমা পেশাতে ইনভলভ হওয়ার পরে বিমা পেশাতেও উনি যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। বিমা পেশাতে উনি যে সফলতা পেয়েছেন এটা নিয়ে আমরা একটু ওনার থেকে শুনবো। জনাব মোহাম্মদ ইমাম হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স। আমরা একটু স্যারের কাছে চলে যাব, আমরা কিছু বিষয় একটু স্যারের থেকে শুনবো আজকে এই পুরা সেশনটাতে। আমরা অনেক প্রশ্নের উত্তর স্যার থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা চলে যাচ্ছি জনাব ইমাম হোসেন স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, এবং আপনার আমন্ত্রণে, আপনার প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস এই প্রজেক্টের আমন্ত্রণে আজকে স্টুডিওতে উপস্থিত থাকতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের ফ্যামিলির পক্ষ থেকে স্যার আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি, এবং শুধু আমরা না, আশা করি আমাদের এই সেশনটা আমাদের আপামর জনসাধারণের জন্য একটা পজিটিভ বার্তা বয়ে আনবে। আমরা এই প্রত্যাশা নিয়েই স্যার শুরু করছি। স্যার, শুরুতেই আমরা একটু জানতে চাচ্ছি, আমি যতটুকু জানি আপনার প্রিভিয়াস পেশাতে আপনি খুবই সাকসেসফুল একজন ব্যক্তি ছিলেন। তো আপনি কি কারণে এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আসলেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি শিক্ষকতা
বা টিচিং প্রফেশন ইজ এ নোবেল প্রফেশন। অবশ্যই আমি আপাদমস্তক একজন টিচার, আর এই টিচিংটাকে আমি খুব এনজয় করি। আমার জীবনের যতটুকু পরিচিতি, পাবলিসিটি যা কিছু হয়েছে এই টিচিংয়ের মাধ্যমে হয়েছে। আমার বাবাও টিচার, আমাদের ফ্যামিলিতে আরও অনেকেই টিচার আছে, যার জন্য টিচিং আমার ড্রিম একটা প্রফেশন। আর আমার এই টিচিংয়ের মধ্যে যখন বিভিন্ন পেশাজীবীদের সাথে আমি মিশলাম, সুযোগ হয়েছে, অনেকের অনুপ্রেরণায় আমি একটু উদ্যোক্তা টাইপের টিচার হতে চেয়েছি, যার জন্য আমি নিজেও ফরেনারদের সাথে আমার কেরিয়ার শুরু করেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এর পরবর্তীতে নিজে আবার কয়েকজন বন্ধু বা উদ্যোক্তা, তাদের সাথে আমরা যৌথভাবে একটা প্রাইভেট স্কুলও এস্টাবলিশ করেছি, যেটা ঢাকার মিরপুরে অবস্থিত এবং স্বনামধন্য একটা স্কুল। আর ইন্স্যুরেন্স পেশাটায় আসা খুবই চমৎকার একটা থ্রিলিং ইভেন্ট আমার লাইফে। আর একটু বলে রাখি, ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের দেশীয়ভাবে অনেক নেগেটিভিটি থাকলেও আমি কিন্তু একটু পজিটিভ ছিলাম, কারণ আমার আরও একটা কোম্পানিতে, বিদেশি কোম্পানিতে আমার বীমা ছিল, সেটা আমি ম্যাচুরিটি করেছি। আর সোনালী লাইফে আসার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা রয়েছে সেটা হচ্ছে আমার এক বন্ধু, তিনিও এখানে একজন সম্মানিত এজিএম সোনালী লাইফের, ওনার আমন্ত্রণে আসা। এবং আমি কর্মী হিসাবে প্রথমে আসি নাই, আমি একজন পলিসি হোল্ডার হিসাবে আমি ছোট্ট একটা বিনিয়োগ করেছি। এর পরবর্তীতে আর একটা বিনিয়োগ করেছি, অর্থাৎ 2018 সালে একটা বিনিয়োগ করেছি, 2019 সালে একটা বিনিয়োগ করেছি। উনি বারংবার আমাকে এজেন্ট হতে বলেছে বা এখানে বীমা কর্মী হিসাবে কাজ করতে বলেছে, বাট আমি একজন দায়িত্বশীল শিক্ষক হিসাবে এই পেশাতে কেরিয়ার করব, এখান থেকে ইনকাম করব, এরকম ইচ্ছা আমার কখনো হয়নি। আর আমি ব্যক্তিগতভাবে সীমিত আয়ের স্বল্প জিনিসে সন্তুষ্ট থাকা লোক হিসাবে আমার অত বাড়তি ঝামেলা নিতেও চাই নেই। বাট করোনা মহামারীর মধ্যে যখন স্কুল বন্ধ ছিল, ওনার এই যোগাযোগটা কখনোই আমার উপর থেকে উঠায় নাই। আজকে আমি ওনাকে বিশেষভাবে স্মরণ করছি, মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে, যে তিনি আমাকে কন্টিনিউয়াস ফলো আপে রেখে 2020 সালের জুলাই মাসের 27 তারিখে আমি এই সোনালী লাইফে এজেন্ট হিসাবে শুরু করি। আর এটা শুরু করার ক্ষেত্রে তদানীন্তন যে এমডি স্যার, ওনার সাথে আমাকে বসায় দিলেন। তা আমি ওনাকে দুটো প্রশ্ন করছিলাম যে, আই এম এ টিচার, আই এম দ্য হেড টিচার, আই হ্যাভ দ্য ডিগনিটি, হোয়াই শ্যাল আই বি দ্য মেয়ার এজেন্ট ইন লাইফ ইন্স্যুরেন্স? দেন উনি আমাকে কতগুলো যুক্তি দেখাইল যে, আপনি যে টিচার, আপনার যে ডিগনিটি আছে, এটা আমরা বুঝবো কিভাবে? যেটা আমার ফ্যামিলি জানে, আমার গার্ডিয়ানরা জানে, আমার স্টুডেন্ট জানে, আমার কমিউনিটি জানে। তা বলে যে, আপনি সোনালীর সাথে কতদিন সম্পৃক্ত? তা আমি বললাম যে, পলিসি হোল্ডার হিসাবে তো 2 বছর। তা 2 বছর ধরে সোনালীর সিস্টেম, সার্ভিস, এই সব কিছু কি আপনি বোনাস দেখতে পারেন? সব কিছু? জি, আমি পারি। তা আপনি সোনালী সিস্টেম সার্ভিসে হ্যাপি? তা আমি বললাম যে হ্যাপি। তাহলে এর মানে হচ্ছে সোনালীরও একটা ডিগনিটি আছে। ইয়েস। তা তখন আমার এই কথাটা ভালো লাগলো। তাহলে উনি আমাকে একটা জিনিস বলেছিলেন যে, হোয়েন এভার ইউর ডিগনিটি অ্যান্ড দ্য ডিগনিটি অফ সোনালী উইল ওয়ার্ক টুগেদার, দেন ইউ উইল হ্যাভ আ সুপার ডিগনিটি। এই সুপার ডিগনিটিটা অর্জন করার জন্য আমার আসলে সোনালী লাইফে এজেন্ট হিসাবে আমার কেরিয়ার শুরু করা। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ স্যার। আপনার মতো ইমেজ, উচ্চশিক্ষিত এই শ্রেণীর লোকজন এই পেশাতে অনেক কম থাকার কারণে এই পেশাটা আমি যেমন ফিল করি, অনেক মানুষই ফিল করে যে পিছিয়ে পড়ার পিছনে অনেক কারণের মধ্যে হয়তোবা এটাও একটা কারণ। তো আপনি যেইভাবে উদ্যমী হয়ে সাহস নিয়ে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন, আমরা আপনার থেকে আরো কিছু বিষয় স্যার একটু জানবো। পরবর্তী যে বিষয়টা স্যার জানবো সেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি নিয়ে কিছু বিতর্ক বা একদম অথেন্টিক কিছু সমালোচনা আমরা জানি, এবং
এই ইন্ডাস্ট্রিটা যে গভর্নমেন্টের সাথে অল ওভার কানেক্টেড, এখন এই যে সাধারণ আপামর জনসাধারণ সার্বজনীনভাবে যে এই ইন্ডাস্ট্রিটাকে ফোকাসে নিবে, এখানে মানুষ আসবে, এখন গভর্নমেন্টের কি কি পদক্ষেপ আছে যেটার উপরে আমরা একটু আস্থা রাখতে পারি, ভরসা রাখতে পারি, যে পদক্ষেপগুলোর কারণে সামনে কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না এবং অ্যাজ এ সেভিংস হোল্ডার হিসাবে বা বিনিয়োগকারী হিসাবে আমি একটা আস্থা আনতে পারি। তো স্যার, অবশ্যই আপনি এই বিষয়গুলো দেখে শুনেই আপনি আপনার ডিসিশনটা নিয়েছেন। আমরা একটু আপনার থেকে জানতে চাইবো সরকারের পদক্ষেপগুলা কি 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 পদক্ষেপের কারণে আমরা একটু আস্থা, আমাদের কনফিডেন্সটা আমরা একটু ফেরত আনতে পারি স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনার প্রশ্নের কয়েকটা স্টেপ আছে। প্রথমটা বলি যে আমাদের গভর্নমেন্টের সবগুলো সেক্টর নিয়েই কিন্তু নেতিবাচক ধারণা আমাদের আছে। এটা যে শুধুমাত্র বীমা শিল্পে আছে তা না, এটা পোশাক শিল্পেও আছে, এটা আপনার ওই রপ্তানি আমদানি শিল্পেও আছে, সব সেক্টর, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, সব ক্ষেত্রেই আমাদের নেতিবাচক সমালোচনা আছে। তো বীমাও তার ঊর্ধ্বে না। তবে আসার কথা হচ্ছে সরকার এই বীমা শিল্পটাকে আধুনিক বিশ্বমানের করার জন্য বিশ্বব্যাংকের সহযোগিতায়, আর্থিক তত্ত্বাবধানে বিশাল একবারে অনেকগুলো ভালো পদক্ষেপ গ্রহণ করেছে। আমি যদি দিনক্ষণ উল্লেখ করে বলি, 2010 সালে সরকার প্রথম পদক্ষেপ নেয়, আমাদের সেই ব্রিটিশ আমলের বীমা আইন এটাকে রহিত করে নতুন ইন্স্যুরেন্স আইন 2010 তৈরি করে। 2012 সালে তৎকালীন বীমা অধিদপ্তর এটা বিলুপ্ত করে সরকার ইদ্রা অর্থাৎ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তৈরি করে। 2014 সালে সরকার জাতীয় বীমা নীতিমালা তৈরি করে। 2016 সালে জাতীয় সংসদে বীমা শিল্পের উন্নয়নের জন্য সরকার 800 কোটি টাকা জাতীয় বাজেটে বরাদ্দ রাখে। 2018 সালে বিশ্ব ব্যাংকের সহায়তায় সরকার বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেয়, যেটা এখনো চলমান। এবং আমরা বর্তমান যে বীমাটা বাংলাদেশে দেখতেছি 2010-এর পর থেকে, এটা কিন্তু বিশ্ব ব্যাংকের সরাসরি আর্থিক এবং ইন্টেলেকচুয়াল সাপোর্টের একটা প্রকল্প। এটা শুধুমাত্র বাংলাদেশ সরকার, এর সাথে সংশ্লিষ্ট ইদ্রা, এর সাথে বিআইএ, এর সাথে অর্থ মন্ত্রণালয় সবাই এবং বিশ্ব ব্যাংক সকলের পৃষ্ঠপোষকতা নিয়েই কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টটা চলমান। আর আমি একটু বলে রাখি, আমি যখন শুরুতে আমার মিজান স্যার যখন আমাকে এই সেক্টরের কাজটা বুঝালেন, আমাকে কিছু ট্রেনিং করালেন, কাউন্সিলিং করলেন, কিছু শিট বই খাতা দিলেন, আমি ওনাকে বলেছিলাম যে স্যার, ট্রেনিং তো আপনি করাচ্ছেন, সারা জীবনই করাবেন, আমাকে কিছু সোর্স দেন যেখান থেকে আমি আরো বেটার কিছু জানতে পারি। তখন উনি আমাকে বললেন যে আপনি আমাদের সোনালী লাইফের ওয়েবসাইট, তারপরে ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি এবং আইডিআরএ ইন্স্যুরেন্স রেগুলেটর অথরিটির এই ওয়েবসাইটটা, এখানে প্রচুর ইনফরমেশন আছে, ওইখানে দেখেন। এবং আপনি জেনে খুবই ভালো লাগবে আপনার যে রিয়েলি সরকার দারুণভাবে এই পদক্ষেপগুলো নেওয়ার কারণে আমাদের এখনকার সময়ে বীমা পেশায় কাজ করাটা অনেক বেশি তথ্যবহুল এবং সহজ হয়েছে। হ্যাঁ স্যার, আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, ইদানিংকালে জাতীয় বীমা দিবস, রাইট, এটা 2020 সাল থেকে সরকার প্রথম 1 মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে। 2021 সালে 1 মার্চকে এ ক্যাটাগরি বীমা দিবস হিসাবে ঘোষণা করে। অর্থাৎ বাংলাদেশে আমাদের জাতীয় দিবসগুলো যে ভাব গাম্ভীর্যের সাথে পালিত হয়, এই বীমা দিবসটাও ওই একই গুরুত্ব দিয়ে সরকার পালন করবে। এবং 2000 এরপর থেকে তো চলছে।
যাক, আলহামদুলিল্লাহ স্যার, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। বিশেষ করে স্যার আমার যদি একটু বিষয় আমি বলি, আমি যখন এই পেশাতে করোনার ভিতরে আসলাম, আসার পরে এখন পর্যন্ত আমি একদম গ্রামগঞ্জ প্রত্যন্ত অঞ্চলে এবং যারা বাংলাদেশি প্রবাসে থাকে ওদের কাছে সব মিলিয়ে ছাড় প্রায় 5,000-এর অধিক পরিবারকে আমি পারিবারিক আর্থিক নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি লাইফ ইন্স্যুরেন্সের আন্ডারে আনতে সক্ষম হয়েছি। সেক্ষেত্রে আমি এবং আমার যে টিম আছে, আমার টিমে ম্যানেজার, প্রায় 600-র অধিক ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট সহ আমরা এই কর্মযজ্ঞটা আমরা করেছি। তো এক্ষেত্রে আমরা সেমিনার, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমরা মানুষকে একটু এঙ্গেজ করার চেষ্টা করেছি, বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করেছি। এবং আমার যেটা দেখলাম যে আমরা প্রচুর পরিমাণে মানুষের সাথে যখন ক্যাম্পেইন করেছি, মানুষের মধ্যে আমরা মানুষ যে নেগেটিভ বিষয়টা এই রকম না, কিন্তু আমরা যেটা দেখলাম স্যার, মানুষ প্রচুর পরিমাণে আমার কাছে মনে হচ্ছে সচেতন, কেয়ারফুল, এবং মানুষ আমাদেরকে কিছু বিষয় বলে, জানতে চায়। যে বিশেষ করে ধরেন একটা গ্রাম্য পর্যায়ের লোক, সে ইন্স্যুরেন্স বা কোনটা ব্যাংক, সে যেটা বুঝে যে আমি আমার অর্থটা দিলাম, আমি এখান থেকে কিছু প্রফিট প্রত্যাশী, কিন্তু সে যখন তার একদম মূল পুঁজিটাও সে না পায়, এবার সেটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হোক, ব্যাংক থেকে হোক, বা যেখান থেকেই হোক, এখন অল ওভার সে কিন্তু মনে করতেছে আমি আমার টাকাটা হারাইছি, এক্স্যাক্টলি আমি আমার টাকাটা হারাইছি। তো মানুষ অনেক MLM কোম্পানির উদাহরণ দিচ্ছে, মাল্টিপারপাসের উদাহরণ দিচ্ছে, এবং অনেক ইন্স্যুরেন্স কোম্পানির কথাও বলতেছে যেখানে তারা প্রিমিয়াম জমা করেছে, ক্লেম পায় নাই, ডিউ ডেটে ফুল ম্যাচুরিটির টাকা পায় নাই। তো স্যার আপনার থেকে যেটা জানার আমাদের বিষয়টা, সেটা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলা, পদক্ষেপগুলা, এগুলা আমরা কিভাবে আমাদের মধ্যে আস্থা তৈরি করবে, বা এই পদক্ষেপগুলো একজন সাধারণ নাগরিক হিসাবে আমি একদম ওপেন কিভাবে দেখে শুনে বুঝে আমার ডিসিশনটা নিতে পারি? ওকে, কোন প্রতিষ্ঠানের সাথে আমি এঙ্গেজ হব, এটা কিভাবে বুঝবো? ওকে, থ্যাংক ইউ। প্রথমে তো আমি প্রথম অংশের উত্তর দেই যে এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমাদের দেশের বহু লোক অতিশয় উক্তিতে আসক্ত হয়ে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলে। এই বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলে, তারপরে ব্যাংক, বিমা, সমিতি বা নেটওয়ার্ক মার্কেটিং, MLM এগুলো মিলাই ফেলে। তা আমি আপনাকে স্পষ্ট করে বলি, আজকে আপনার এই স্টুডিও থেকে বসে আমি আমাদের বাংলাদেশের সকল সচেতন নাগরিকদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি যে আমাদের দেশের এই বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নাম করে একটা ওয়েবসাইট আছে। এই আর্থিক প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে, এবং ওইখানে 4টা বিভাগ, আর্থিক অর্থ মন্ত্রণালয়ের 4টা বিভাগ। এটা কি যে কেউ দেখতে পারবেন? এখনই গুগলে সার্চ দেন, জি, এই গুগলে সার্চ দিলে আপনি এটা দেখতে পারবেন। আপনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ লিখবেন, জি, এটা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট চলে আসবে। জি, অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ওইখানে আপনার সংশ্লিষ্ট দপ্তর, জি, বা পরিচালনা পর্ষদ, এটা ক্লিক করলেই আপনি দেখবেন যে প্রথমে আছে ব্যাংক, যার অভিভাবক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, জি, দ্বিতীয় আছে পুঁজিবাজার, যার অভিভাবক হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তৃতীয়ত আছে বিমা, অর্থাৎ যার অভিভাবক হচ্ছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আইডিআরএ, আর চতুর্থত হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এই অথরিটির ব্যানারে লিজিং কোম্পানিগুলো। এখন এই 4টা হচ্ছে অথেন্টিক আর্থিক লেনদেনের জায়গা। এখন 4টার আবার 4 ধরনের কাজ। জি, ব্যাংকের কাজ আলাদা, যেটা বিমার সাথে মিলবে না, বিমার কাজ আলাদা, যেটা পুঁজিবাজারের সাথে মিলবে না। এখন আমাদের দেশে হয়েছে কি যে আমরা সবগুলোরই সেভিং কোম্পানি মনে করি। এক্স্যাক্টলি স্যার, এই সবগুলো সেভিং না। জি, যেমন ব্যাংকের কাজ হলো 4টি: চলমান লেনদেন, আমানত সংগ্রহ, ঋণ প্রদান, আমদানি রপ্তানিতে এলসি করা। এই 4টার বাইরে ব্যাংকের কাছে যদি আপনি আর্থিক বা স্বাস্থ্য ঝুঁকির নিরাপত্তা চান,
ব্যাংক এটা দিবে না, কারণ জি। এটা তার ফিল্ড না। জি আবার পুঁজিবাজারে যাবেন, পুঁজিবাজারে আপনি একটা বিও অ্যাকাউন্ট খুলে আপনি স্বাধীনভাবে বিনিয়োগ করবেন, কোম্পানির প্রোফাইল থেকে লাভ জি। লস যা হয় সেটা বহন জি। করবেন। এখানে আবার পারিবারিক আর্থিক সুরক্ষা পাবেন না, জি। এখানে লোন পাবেন না, জি। এখানে চলমান লেনদেন করতে পারবেন না। জি আবার বীমার ক্ষেত্রে দুটো বিষয়, একটা হচ্ছে আমার পারিবারিক আর্থিক সুরক্ষা, জি যেটা আমি থাকলেও আমার কাজে লাগবে, আমার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আমার পরিবারের অন্য মেম্বাররা এটা জি সুবিধা ভোগ করবে, এটা জি। একটা সাইড। আর একটা সাইড হচ্ছে আমি বেঁচে থাকা অবস্থায় আমার স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে জি, পারে, আমার জি। ট্রিটমেন্ট দরকার, জি সেই সাপোর্ট বীমা দিবে। যদি কোনো কারণে আমার স্বাস্থ্য আবার ঝুঁকিতে কোনো কারণে পড়ে। যদি আমি দুর্ঘটনায় পড়ি, জি আমি যদি লাইফ লস করি, জি তাহলে আমার এই বীমার এগেনস্টে আমার পরিবারের সদস্যরা জি তারা ক্ষতিপূরণ পাবে। জি এটা তো ট্রিটমেন্টের জন্য আর কি। পুঁজিবাজারেরও কাজ না, এটা ব্যাংকেরও কাজ না, জি এটা বীমার কাজ। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের দেশে মানুষ মনে করে যে আমি ব্যাংকেও সেভিং করতে পারি, আবার বীমাতেও সেভিং করতে পারি। জি এটা না, ব্যাংকের সেভিং এর এক স্টাইল আর বীমার সেভিং এর আর এক স্টাইল। জি বীমাতে এটা হচ্ছে একটা গ্যারান্টি, জি বীমার সেভিং হচ্ছে কি Ensure. এনশিওর। Yes. ইন্স্যুরেন্স, জি ইন্স্যুরেন্স শব্দটা আসছে এনশিওর কথাটা থেকে, জি যে আপনাকে কিছু জিনিসের একবারে সলিড এনশিওর দেওয়া হয়েছে, নিশ্চয়তা গ্যারান্টি দিবে, দেওয়া হয়েছে। গ্যারান্টি দিবে, যেমন নিশ্চয়তা দিবে। আমাদের এখানে তিনটা অ্যামাউন্ট বুঝতে হয় জি। বীমা বুঝতে হলে, একটা হলো প্রিমিয়াম অ্যামাউন্ট, Yes. আর একটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর একটা হলো সাম এশিওর্ড। জি তাহলে সাম এশিওর্ড মানে বীমা, বীমা শব্দের অর্থ হলো ঝুঁকি, জি অর্থাৎ এখানে একটা ঝুঁকি বহন করা হয়। জি আমি যদি কোর্স কমপ্লিট করি 10 বছর বা 12 বছর 15 বছর, হুম। তাহলে আমি বোনাস সহ মূল টাকা পাবো। জি আর যদি প্রতিমধ্যে আমার কোনো দুর্ঘটনার কারণে আমার অকাল প্রয়াণ হয়, জি তাহলে আমার নমিনি তারা ওই ঝুঁকিকৃত পুরো টাকাটা পাবে উইথ বোনাস। তাহলে এই যে বিষয়, এটা তো জি। একটা গ্যারান্টি যে আমি আমার সন্তানের জন্য একটা শিক্ষা বীমা করলাম, আমি না থাকলেও এই বীমার মাধ্যমে সে তার আমার প্ল্যান অনুসারে সে 10 বছর 12 বছর 15 বছর সোনালী থেকে কি পাবে, এই সাপোর্টটা পাবে। এটা তো ব্যাংক দিবে না, ব্যাংকে তো আমি সেভিংস এর টাকাটা পাবো, জি পরবর্তী সার্ভিস তো পাবো না। জি তাই এই জিনিসগুলোই আমরা, এটাও আমাদের জনগণের দোষ না, জি এটা আমাদের যোগ্যতা সম্পন্ন শিক্ষিত সুমার্জিত কোয়ালিটি এজেন্ট আমরা এই সেক্টরটা যে অনেক বড়, জি বাট এই সেক্টরে জনবলের ঘাটতি আছে। জি আরো সুনির্দিষ্ট করে জনবল। শিক্ষিত শিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত জি। ইমেজওয়ালা লোকজনের ঘাটতি আছে। আপনি আজকে দেখেন ব্যাংকে কাদেরকে নিয়োগ দিচ্ছে, এ ক্লাস স্টুডেন্ট, ইয়েস স্যার। ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হওয়া স্টুডেন্টরা ব্যাংকে আসতেছে, জি ভালো রেজাল্ট করা স্টুডেন্ট। আর বিমাতে আসতেছে কম্পারেটিভলি পিছিয়ে পড়া জনগোষ্ঠী। জি তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তার মার্কেটিং এ তো দুর্বল হবে, জি তার কাস্টমার মার্কেটও দুর্বল হবে, জি তার প্রেজেন্টেশন দুর্বল হবে। ইয়েস এই প্রভাবটা কিন্তু বীমা শিল্পে আছে। জি আসার কথা হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তারা বাংলাদেশের কোনো কোম্পানির স্ট্র্যাটেজি ফলো করে নাই। ইউরোপ আমেরিকাতে যে মানের বীমা সার্ভিস, জি যে মানের বীমা কর্মী, যে মানের বীমা সেবা, সোনালী লাইফ সেই রকমের বীমা সার্ভিস বীমা কর্মী এটা রিক্রুট করেছে। এটাই হলো সোনালী লাইফ দুই দিক থেকে স্পেশাল। একটা হলো সে ডিজিটালাইজেশন বা ইআরপি সার্ভারে চলে, যার জন্য এখানে কোনো ম্যানুয়াল ম্যানিপুলেশন করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়টা হচ্ছে এইখানে প্রতিটা এজেন্ট, প্রতিটা পলিসি হোল্ডার তার পলিসি করার জন্য ইন্টারভিউ ফেস করতে হয়, তার ডিক্লারেশন দিতে হয়, আই অ্যাম হেলদি, আই অ্যাম ওয়েলদি অ্যান্ড আই অ্যাম কেয়ারফুল, আই অ্যাম কনসাস। জি। অর্থাৎ সুস্থতা, সচ্ছলতা এবং সচেতনতা, জি। একটু শিক্ষা দীক্ষা, জি। এটা সোনালীতে লাগবে। জি। তাহলে সোনালী কিন্তু সকল লোকের জন্য আপাতত না, আমাদের একটা মিনিমাম গোল আছে। এই মিনিমাম গোলটাতে আমরা শিক্ষিত, সচেতন, সুস্থ এবং সচ্ছল টাইপের লোকগুলোকে আমরা বীমা পেশাতে জি আনতে চাচ্ছি। আবার এজেন্ট হিসাবে যখন একটা লোক এখানে নিয়োগ প্রাপ্ত হচ্ছে, তার কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অথবা তার ফোন কলের মাধ্যমে তার ইন্টারভিউ হয়। জি। এবং আমরা ইদ্রাকে ধন্যবাদ, ইদ্রার একটা কোর্স আছে 72 ঘন্টার জি একটা ট্রেনিং কোর্স। তা সোনালী লাইফ বাংলাদেশ সরকারের যে বিধিবিধান বা ইদ্রার যে গাইডলাইন, সম্পূর্ণ এই গাইডলাইন অনুসরণ করে চলা একটা কোম্পানি। এখানে আমাদের গ্রাহকের নিরাপত্তা
এবং এজেন্টদের কেরিয়ারের উন্নয়নের সুনিশ্চয়তা এখানে সোনালী লাইফ আছে। আচ্ছা স্যার, এখন স্যারের থেকে আমরা আরেকটা বিষয় আমরা যেটা আলোচনা করেছি এটার ভিতরে আমার আরেকটা প্রশ্ন চলে এসেছে। সেটা হচ্ছে যে স্যার, এই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কথাটা আপনি বললেন, তাহলে আমরা লোকাল আমরা যে মানুষজন যারা যে আমরা মানুষের মধ্যে যেটা আমি বলবো যে অসচেতনতাটাও আছে, আর পাশাপাশি আমাদের দেশের আমরা যে স্কিলের কথাটা বলি, দক্ষতার কথাটা, এই ইনভেস্টমেন্ট অথবা সেভিংসের জন্য যে স্কিলটা দরকার হয়, আমি কোথায় সেভিংস করব, কতটুকু করব, কিভাবে করব, বা আমার জন্য কোনটা প্রযোজ্য, এই সেভিংসের স্কিলটাও মনে হয় স্যার মানুষের মধ্যে পর্যাপ্ত ঘাটতি আছে। আপনি কি মনে করেন? অবশ্যই। আমি যদি আমাদের শ্রদ্ধেয় সিটিজেন মানে এল্ডারলি সিটিজেনের কথা বলি, বিশেষ করে যারা বিভিন্ন সরকারি বেসরকারি বড় বড় পদস্থ ব্যক্তি, আমরা যদি তাদের অবসর জীবনটাকে অ্যানালাইসিস করি, আমি অন্তত ডজনখানেক উদাহরণ দিতে পারবো যারা সারা জীবন স্বপ্ন দেখছে যে সে যখন অবসরে যাবে তখন একটা হিউজ ভলিউম অফ অ্যামাউন্টের টাকা পাবে, সেই টাকাটা সে দিয়ে পরবর্তী জীবন সুন্দর ভাবে অতিবাহিত করতে পারবে। এটা কিন্তু খুব ইনোসেন্ট থিঙ্কিং, নিষ্পাপ চাওয়া এবং সঠিক চাওয়া। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, যখন উনি অবসরে যান, কিভাবে যেন 2-1 বছরের মধ্যে তার এই টোটাল টাকা, সেটা 50 লাখ হোক, 1 কোটি হোক, বা 10 লাখ টাকা হোক, 10 লাখ টাকা হোক, এই টাকাটা সে মিসইউজ করে ফেলে। মিসইউজ করে ফেলে দুটো কারণে। একটা হলো ইমোশনালি সে ব্ল্যাকমেল হয় তার নিকটাত্মীয়দের দ্বারা, আর দ্বিতীয়টা হলো তার পূর্বের আসলে কোনো ওই ইনভেস্টমেন্ট স্কিলের কোনো ট্রেনিং বা এরকম কোনো সাজেশন বা এরকম কোনো অর্গানাইজেশনাল বিষয়ে তার প্রপার নলেজ থাকে। সার্বজনীন ভাবে প্রত্যেকের জন্যই স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবেই। এখন আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা, আর এই সচেতনতার জন্যই আমাদের প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস আমরা চেষ্টা করব আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা তথ্য উপাত্ত দিয়ে যেন আমরা এই পরিবারের সাথে মানুষকে এঙ্গেজ করতে পারি, এবং আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে আপনারাও আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত থাকুন। ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে আমরা শুধু নিজের পরিবার পাশাপাশি আমরা দেশের জন্য একটা কল্যাণকর কিছু ইনশাল্লাহ আমরা নিয়ে আসতে পারবো। প্রত্যেককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।